আমার আজকের নিবেদন ব্যোমকেশ বক্সীর আরও একটি রহস্য উদ্ঘাটনের গল্প। এবার খুন নয়, এবার বহুমূল্যবান জড়োয়ার নেকলেস চুরি যাওয়ার ঘটনা। গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্পটির নাম মণি মণ্ডন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলে এসো আমার গল্প পাঠ শুনতে। শুরু করছি মণি মণ্ডন। প্রসিদ্ধ মণিকার রসময় সরকারের বাড়ি হইতে একটি বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গিয়াছে। সকালবেলা খবরের কাগজ পড়িবার সময় বিলম্বিত সংবাদের স্তম্ভে খবরটা দেখিয়াছিলাম। বেলা আন্দাজ ৮টার সময় টেলিফোন আসিল। অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। হ্যালো, ব্যোমকেশ বাবু? বললাম, না, আমি অজিত। আপনি কে? টেলিফোন বলল, আমার নাম রসময় সরকার। ব্যোমকেশ বাবুকে একবার ডেকে দেবেন। নাম শুনিয়া বুঝিতে আর বাকি রইল না যে চোর ধরিবার জন্য ব্যোমকেশের ডাক আসিয়াছে। বলিলাম, সে একটু বাথরুমে গিয়াছে, বেরোতে দেরি হবে। কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। উত্তর হইল, দোকান থেকে নয়, বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বাবুর বন্ধু? বলিলাম, হ্যাঁ, ব্যোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন। খানিক নীরব থাকিয়া রসময় বলিলেন, দেখুন, যে নেকলেস চুরি গিয়েছে তার দাম ৫৭,০০০ টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশে অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশ বাবুকেই চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বললাম, বেশ তো, আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশও বেরিয়ে আসবে বাথরুম থেকে। রসময় একটু কাতর ভাবে বলিলেন, দেখুন, আমি বেতো রুগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা আসেন তাহলে বড় ভালো হয়। যাহারা বিপদে পড়ে তাহারাই ব্যোমকেশের কাছেই আসে, সে আগে কাহারও কাছে যায় না। আমি বলিলাম, বেশ, ব্যোমকেশকে বলবো। রসময়ের মিনতি আরো নির্বন্ধপূর্ণ হইয়া উঠিল। না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। বেশ, ধন্যবাদ ধন্যবাদ, এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি। মিনিট কয়েক পর একটি ক্যাডিল্যাক গাড়ি আসিয়া দাঁড়ে দাঁড়াই। ব্যোমকেশ বাথরুম হইতে বাহির হইলে তাহাকে সকল কথা বলিলাম এবং জানলা দিয়ে গাড়ি দেখাইলাম। দেখিয়া শুনিয়া সে আপত্তি করিল না। আমরা ক্যাডিলাকে চড়িয়া যাত্রা করিলাম। কলিকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা ৫ সোনা দানা হিরে জহরতের দোকান আছে, কিন্তু তার বসত বাড়ি বউবাজারে। অল্পকালের মধ্যেই গাড়ি তাহার দ্বারে গিয়া উপস্থিত হইল। রসময় সরকারের বাড়িটি সাবেক ধরনের। এক্কেবারে ফুটপাতের কিনার হইতে ৩ তলা উঠিয়া গিয়াছে। মাঝখানে উপরতলায় উঠিবার দ্বারমুক্ত সিঁড়ি, দুই পাশে দোকানের সারি। গৃহস্বামী উপরে ২ তলা লইয়া থাকেন। সিঁড়ির দরজা ভেতর হইতে বন্ধ ছিল। গাড়ি গিয়া থামিতেই দ্বার খুলিয়া একটি যুবক বাহির হইয়া আসিল। শৌখিন সুদর্শন চেহারা, বয়স ২৭-২৮ হবে। নমস্কার করিয়া বলিল, আমার নাম মণিময় সরকার। বাবা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আসুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। দ্বিতলে আছে রান্নাঘর, ভাড়ার ঘর, চাকরদের থাকিবার স্থান এবং তক্তাপোশ পাতা একটি বসিবার ঘর। আমরা দ্বিতল ছাড়াইয়া ত্রিতলে উঠিয়া গেলাম। এই ত্রিতলে গৃহস্বামী সপরিবারে বাস করেন। তৃতীয় তলে উঠিলে গৃহস্বামীর বিত্তবিদ্যার পরিচয় পাওয়া যায়। বিলাতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝের উপর পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাব দিয়ে সাজানো। গদি মোড়া সোফা সেট, মাঝখানে কাশ্মীরি কাঠের নিচু টেবিল, 2 জানালার মাঝখানে বইয়ের আলমারি, দেওয়ালে পারসিক ছবি আঁকা, টাপেস্ট্রি ইত্যাদি।
উপস্থিত ঘরটি একটু অবিন্যস্ত। মণিময় আমাদের ঘরে লইয়া গিয়া বলিল, বাবা, ব্যোমকেশ বাবু এসেছেন। দেখিলাম রসময় সরকার একটি চেয়ারে বসিয়া ডান পা সম্মুখে প্রসারিত করিয়া দিয়াছেন এবং একটি বিবাহিতা যুবতী তার পায়ের কাছে বসিয়া তার আঙুলে সেঁক দিতেছে। রসময় বাবুর বয়স আনুমানিক 50, ভারী গড়নের শরীর, মাংসল মুখ এবং বেশ দৃঢ় আছে এখনো। আমাদের দেখিয়া তিনি তাড়াতাড়ি উঠিবার চেষ্টা করিয়া আবার বসিয়া পড়িলেন। আমারও ব্যোমকেশের পানে পর্যায়ক্রমে চক্ষু ফিরাইয়া 2 করতল যুক্ত করিয়া ব্যোমকেশকে বলিলেন, আসুন ব্যোমকেশ বাবু, আসুন। আমি সব দিক দিয়েই বড় কাবু হয়ে পড়েছি। আপনারা এসেছেন, আমি বাঁচলাম। বসুন বসুন অজিত বাবু। আমাদের মধ্যে কে ব্যোমকেশ তাহা প্রশ্ন না করিয়া তিনি বুঝিয়াছেন। রসময় সরকার বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাতে সন্দেহ নাই। আমরা সোফায় পাশাপাশি বসিলাম। ব্যোমকেশ বলিল, পায়ে বাত ধরেছি দেখছি। বাত রোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক। রসময় বলিলেন, আর বলবেন না, আমার শরীর বেশ ভালোই, কিন্তু এই বাতে আমাকে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলায় ফুটবল খেলতাম, ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের এক কোণে রুমালের মতো এক টুকরো মেঘ উঠলে বুড়ো আঙুলে চিরিক মারতে থাকে। কিন্তু সে যাক। বৌমা, এদের জন্য চা নিয়ে এসো। বধূটি এতক্ষণ হেঁট মুখে বসিয়া শ্বশুরের পায়ে সেঁক দিতেছিল। সুন্দরী মেয়ে, কিন্তু তাহার মুখে পারিবারিক বিপদের ছায়া পড়িয়াছে। সে উঠিবার উপক্রম করিতেই ব্যোমকেশ বলিল, না না, চায়ের দরকার নেই, আমরা চা খেয়েই বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় একটু হাসিলেন। বধূ আবার বসিয়া পড়িল। রসময় বলিলেন, আচ্ছা তবে থাক মণি, সিগারেট নিয়ে এসো। মণিময় এতক্ষণ একটা চেয়ারের পিছনে দাঁড়াইয়াছিল। সে চলিয়া গেলে রসময় বধূর পানে সস্নেহে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, বড় লক্ষ্মী বৌমা আমার। গিন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। এই পর্যন্ত বলিয়া রসময় থামিয়া গেলেন। তারপর গলার স্বর পাল্টাইয়া বলিলেন, বাজে কথা থাক, কাজের কথা বলি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় নষ্ট করব না। ব্যোমকেশ বাবু, কাল রাত্রে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে, যা কখনো হয়নি তাই হয়েছে। একটা হীরের নেকলেস। ব্যোমকেশ বলল, গোড়া থেকে সবটা বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিচ্ছু জানি না। মণিময় একটি 555 মার্কা সিগারেটের টিন ঢাকনি ঘুরাইয়া খুলিতে খুলিতে ঘরে প্রবেশ করিল। টিন আমাদের সম্মুখে রাখিয়া জানলার সম্মুখে গিয়া দাঁড়াইল। আমরা সিগারেট ধরাইলাম। রসময় বলিতে আরম্ভ করিলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারির দোকান আছে, বড় কারবার। বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারীও আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি। 2 বছর থেকে মনিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতের সর্বত্র আমাদের কাজ কারবার আছে। বোম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জহুরি, সকলের সঙ্গেই আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে, কখনো আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়া সাধারণ খরিদ্দার তো আছেই। রাজা রাজরা থেকে ছাপোষা গৃহস্থ সবাই আমাদের খরিদ্দার। মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চৌকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো। রাজস্থানের কোন রাজবাড়িতে মেয়ের বিয়ে, 10 লক্ষ টাকার গয়নার ফরমাশ পেয়েছে। কিন্তু সব ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষা হলো 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না তৈরি করে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো।
আমার ইচ্ছে ছিল আমি নিজে গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথা চাগার দিল। কি উপায়? এত দামি গয়না কর্মচারীদের হাত দিয়ে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময় যাবে আমার বদলে। আজ ওর যাবার কথা। আমি একদিন বাড়ি থেকে বেরোতে পারিনি। মণি কাজকর্ম দেখাশোনা করেছে। নেকলেসটা তৈরি হবার পর দোকানের সিন্ধুকেই রাখা ছিল। কাল বিকেলবেলা মণি সেটা বাড়িতে নিয়ে এলো। এখন আমার বাড়ির কথা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন, অর্থাৎ দাক্ষিণাত্যে বেড়াতে গেছেন। বাড়িতে আছে আমি, মণিময় আর বৌমা। দোতলায় থাকে দুজন চাকর, বামুন, ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা। এই কজনকে নিয়ে বর্তমানে আমার সংসার। কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে বাড়ি এলো, আমি তখন এই চেয়ারেই বসেছিলাম। আমার খাস চাকর ভোলা পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। মণি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল, এই নাও বাবা। আমি ভোলাকে ছুটি দিলাম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম, সব ঠিক আছে। তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা, কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও তো। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে বসে সূচ সুতো দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনিতেছিলেন। এখন মুখ তুলিয়া বলিলেন, মাফ করবেন, গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড়? রসময়বাবু দ্বিধা ভরে এদিকে ওদিকে চাহিয়া বলিলেন, কত বড়? মোটেই বড় নয়, এই ধরুন। পিতা ইতস্তত করিতেছিলেন দেখিয়া মণিময় বইয়ের সেলফ থেকে একটা বই আনিয়া ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এই সাইজের বাক্স। রসময় বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই সাইজের। অবশ্য বাক্সটা কুমিরের চামড়ার। তার ভেতরে মখমলের খাঁজ কাটা ঘর। বইখানা 16 পেজি ক্রাউন সাইজের। পৃষ্ঠা সংখ্যা আন্দাজ 300। ব্যোমকেশ বইখানা মণিময়ের হাতে ফিরাইয়া দিয়া বলিল, বুঝেছি। তারপর বলুন। রসময় আবার বলিতে আরম্ভ করিল। তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিসের ঘরে গেলাম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসেই করি। একটা সেক্রেটারিয়েট টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্রও থাকে। আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম। বাড়িতে একটা লোহার সিন্দুক আছে বটে, কিন্তু গিন্নি তার চাবি নিয়ে চলে গেছেন। আমার অন্যায় হয়েছিল, অত দামি জিনিস খোলা দেরাজে রাখা উচিত হয়নি। কিন্তু আমার বাড়িতে যেরকম ব্যবস্থা, তাতে আশঙ্কার কোনো কারণও ছিল না। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে ওপরে আসে না। অন্য লোকেদেরও যাতায়াত নেই, তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এই সম্ভাবনা মাথায় আসেনি। রাত্রি আন্দাজ 9টার সময় আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাওয়ার ব্যবস্থা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথাটা হয়ে অবধি বৌমা আমাকে খাবার ওপরেই এনে দেয়। খাওয়া সেরে আমি একটি বই নিয়ে বসলাম। বৌমাও খেয়ে নিলেন। মণি ক্লাব থেকে ফিরতে প্রায় দেরি হয়, তাই তার খাবার বৌমা শোবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘন্টি বাজালে তারপর শুতে গেলাম। আমার বেতো শরীর, শোবার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে ও চলে যায়। ভোলা খুব কাজের চাকর, বছর দেড়েক আমার কাছেই আছে। জুতো বুরুশ করা, কাপড় জামা গিলে করা, ফাই ফরমাস খাটা, হাত পা টেপা সব কাজও করে। কাল বৌমা সদর দোর খুলে দিলেন। ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ঘুমিয়ে পড়লাম। তারপর সে কখন চলে গেছে আমি জানতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙলো মণির ডাকে। ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে, বাবা বাবা। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। কিরে? মণি বলল, নেকলেসটা কোথায় রেখেছেন? আমি বললাম, টেবিলের দেরাজে। কেন? ও বলল, কই, সেখানে নেই তো। তাহলে
কোথায় গেল নেকলেসটা? কেউ কি তাহলে রাতের অন্ধকারে চুপি চুপি এসে সেটা চুরি করেছে? নাকি? জানতে হলে আগামীকালের মণিমণ্ডন গল্পের আমার গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ বন্ধুরা শুনতে থাকো আমার আজকের পর্ব, মণিমণ্ডন গল্পের প্রথম পর্ব। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।